আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক হিন্দুদের উপর নারকীয় ঘটনা ঘটে যাচ্ছে। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ স্বদেশী জাগরণ মঞ্চের উদ্যোগে 6 ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেদিন এই সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথি উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য রাখেন তারা হলেন স্বদেশী জাগরণ মঞ্চের স্টেট অর্গানাইজিং সেক্রেটারি সমরেশ নস্কর, নারায়ণ পান্ডা স্বদেশী জাগরণ মঞ্চের জয়েন্ট সেক্রেটারি, কীর্তজি স্বদেশী জাগরণ মঞ্চের সংঘর্ষ বাহিনীর সদস্য অম্লান কুসুম ঘোষ, স্বদেশী জাগরণ মঞ্চের ইস্ট জোন কনভেনার পটেশ্বর ঝা, স্বদেশী জাগরণ মঞ্চের স্টেট সমন্বয়ক স্বস্তিকা শর্মা, স্বদেশী জাগরণ মঞ্চের কলকাতা মহানগরের কনভেনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারই বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি। কাল থেকেই শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায়। বড় করে ব্যাপারে প্রথমে আমরা করবো স্ট্রিট কর্নারগুলি, তারপরে বড় করে পদযাত্রার ব্যাপারগুলি হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আমরা করবো এবং শুধু পশ্চিমবঙ্গ না, দেশের সব জায়গাতেই আমাদের এটা করার পরিকল্পনা আছে। হ্যাঁ, স্টেট পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতেই আমরা করবো। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে কথাবার্তা বলে সমাধান করা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এখন আমরা কাকে বলবো? সেখানকার নির্বাচিত রাষ্ট্রপ্রধানই তো বহিষ্কৃত, সেখানকার রাজনৈতিক ব্যক্তিত্ব তো কেউ নেই, সেখানে তো কোনো নির্বাচিত সরকার নেই বা সঠিক নিয়মতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত কোনো সরকার তো নেই। হ্যাঁ, একজন রাষ্ট্রপতি আছেন, ব্যক্তিগতভাবে তার প্রতি সকলেরই হয়তো একটা সময় শ্রদ্ধা ছিল, কিন্তু বর্তমানে অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তাগত দিক দিয়ে বিধ্বস্ত করে চলেছে। তার উপর বর্তমানে যে মধ্যযুগীয় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ভারতবর্ষকে আরো অনেক কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। দেশপ্রেমিক সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ নীতিগতভাবে সবসময় যে কোনো বিদেশি পণ্য বয়কট করা এবং স্বদেশী পণ্য গ্রহণ করার পক্ষে থাকে। পৌঁছতে চাইছি যাতে এই আবেদনটা সাধারণ মানুষের সকলের কাছে পৌঁছে যায়। এবং এরপরে যেটা আপনারা বললেন যে রাস্তায় নেমে জনজাগরণ, আমি সরাসরি আন্দোলন কথাটা ক্ষেত্রে ব্যবহার করলাম না, আমি তার চেয়ে বেশি বললাম জনজাগরণ। সেই জনজাগরণের কাজ রাস্তায় নেমে অবশ্যই আমরা করবো। 6 নম্বর পয়েন্ট। তবে একটা কথা আমি বলতে পারি, দেখুন বয়কটে যে কাজ হয় তার একটু উদাহরণ আমি আপনাকে দিয়েছি, ব্রিটিশ যুগের উদাহরণ দিয়েছি। আমি এখনকার পরিপ্রেক্ষিতে বলি ব্যাপারটা কিরকম করলে এবং সেখানে কাঁচামাল পাঠানো বন্ধ করলে বাংলাদেশের অর্থনীতি দুদিনে ভেঙে পড়বে। আমরা মেডিকেল ভিসা দেওয়া বয়কট বন্ধ করলে ওরা চিকিৎসা করতে আসতে পারবে না, যে লোকটি মারামারি করছে তারও চিকিৎসা করার দরকার হলে আসতে পারবে না, তখন তারা অসুবিধায় পড়বে, অসুবিধাটা নিজেরা ভোগ করবে যে আমাদের অর্থনীতি ভেঙে গেল, আমরা চিকিৎসা করতে পারছি না। সেই অসুবিধা কেন হচ্ছে না? এই হুলিগানি চালাচ্ছি বলে, তখন তারা বাধ্য হয়ে সুপথে ফিরবে। আচ্ছা, আপনি একটা বলছেন বয়কট, একটা বলছেন মেডিকেল ভিসা না দেওয়া, তো মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে না? তো মেডিকেল ভিসা একজন লোক অসুস্থ লোক আসছে, তখন চিকিৎসা দিচ্ছিলেন, এটা তো রাষ্ট্রীয় ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আমি বলেছি আমাদের অনুরোধটি স্তরীয়, একটা জনসাধারণের কাছে সেটা হচ্ছে বয়কট, একটা ব্যবসায়ী মহলের কাছে সেটা হচ্ছে আমদানি রপ্তানিগত ব্যাপারে, মেডিকেল ভিসা তৃতীয় অনুরোধ সরকারের কাছে। কিন্তু মানবাধিকার লঙ্ঘন হবে না এই কারণেই যে মেডিকেল ভিসা একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে তখনই দেয় যখন সেই দুটি রাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র নীতিগত সম্পর্ক থাকে। এখন যখন বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি বহিষ্কৃত এবং সেখানে সরকারের অস্তিত্ব নেই, তখন কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রগত সম্পর্ক শেষ হয়ে গেছে, এটা ধরে নেওয়া যায়। সেই কারণে এখন মেডিকেল ভিসা যদি এই ইস্যুতে বন্ধ করা হয়, সেটা মানবাধিকার লঙ্ঘনের আওতায় পড়বে না। এবং এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের কথা তখনই আসবে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি অভিযোগটা করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি বহিষ্কৃত এবং ভারতেরই আশ্রয় আছেন, যেখানেই থাকুন। আগ্রাসন তো চলছেই, অন্ধকারাচ্ছন্ন যুগে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু বঙ্গবন্ধু কেন, আমি তো বললাম এমনকি রবীন্দ্রনাথের মূর্তি তারা ভেঙেছে। তা বাঙালি হিসেবে এর চেয়ে বড় অপমান হয় না, ভারতীয় হিসেবে এর চেয়ে বড় অপমান হয় না, মানে পৃথিবীর মানুষ হিসেবে এর চেয়ে বড় অন্যায় হয় না। এবং এটা এর আগে আমরা মানে আমাদের মধ্যযুগের ইতিহাসে এগুলো দেখি যে নালন্দা শুরু পর্যন্ত 650 বছর
গোটা ভারতীয় উপমহাদেশে কোনো বিশ্ববিদ্যালয় ছিল সেটা মধ্যযুগে দেখেছি। এখন বাংলাদেশে সেই মধ্যযুগীয় ঘটনাগুলি ঘটছে। শুধু বঙ্গভঙ্গকে মুছে ফেলা নয়, কেন অনেক কিছু ঘটছে যেটা আমাদের শিক্ষা সংস্কৃতি জগৎকে আঘাত করছে, এবং সেটা বাংলাদেশের সমগ্র মানুষ মজবুত নয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ভৌগোলিক ভাবে সঙ্গে সম্পৃক্ত নয়। পাকিস্তান থেকে দেখুন, আমি এটা বলছি যে আমদানি রপ্তানির বিষয়, পাকিস্তান যদি মনে করে, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে ভারতের কাছে যাবতীয় যা জিনিস আছে সব পাকিস্তানের কাছে আছে, প্রথমত সেটা নেই, পাকিস্তান নিজের অর্থনীতি ভাঙতে বসেছে। তা পাকিস্তান যদি মনে করে সেগুলি পাঠাবে বাংলাদেশে, কিভাবে পাঠাবে? সে লাহোর থেকে জলপথে চট্টগ্রাম, হ্যাঁ পাঠাতে পারে, যদি পাঠায় তার যা দাম হবে তাতে আর অর্থনীতি দাঁড়াবে না। চীন, হ্যাঁ চীন বাংলাদেশকে সাপোর্ট করবে, কিন্তু চীনও তো বাংলাদেশের সঙ্গে ভৌগোলিকভাবে সম্পৃক্ত নয়, কিভাবে পাঠাবে? চীনের থেকে বাংলাদেশের হয়তো স্থলপথে দূরত্ব খুব বেশি নয়, কিন্তু মাঝখানটা তো সম্পূর্ণ ভারতবর্ষ, স্থলপথে পাঠাতে পারবে না, সেই জলপথে, অর্থাৎ সেই পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের ওই দিক থেকে নিয়ে ভারতবর্ষ করে বঙ্গোপসাগরে পাকিস্তানের চেয়ে বেশি খরচ করবে। এভাবে তো অর্থনীতি দাঁড়াবে না, কাঁচা পণ্য পাঠাতে পারবে না, রপ্তানি কোথাও বিমান যোগে কতটুকু পণ্য পাঠাতে পারবে, কি জাতীয় পণ্য পাঠাতে পারবে? অর্থ বাকি অর্থনীতি। চীন যেমন আমেরিকা একটু ভিক্ষের দিকে যায়, তার অন্য ব্যাপার আছে, চীন দিকে একমাত্র ঋণ, সেটা বাংলাদেশে প্রচুর দিয়ে হচ্ছে এবং সেটা দিয়ে সে গলায় বাঁধিয়ে আদায় করে নেবে। সেরকম ভাবে পাশে দাঁড়ানোটা আরো ভয়ঙ্কর হবে তাদের পক্ষে। ইতিমধ্যে আমেরিকার ইউএসএ সংসদে কিন্তু এই যে বাংলাদেশ নিয়ে এগুলো নিয়ে কথা বলেছে, তো এই ব্যাপারটা কি বলবেন? দেখুন, আমেরিকার সংসদে কথা উঠেছে অত্যন্ত আশার কথা। আমেরিকা যেহেতু গণতান্ত্রিক দেশ, তাদের সংসদে সবকিছু নিয়ে আলোচনা হয়, কিন্তু আমরা যেটা মূলত মনে করি, আমেরিকা যদি ভালো পদক্ষেপ নেয় ভালো কথা, তাকে স্বাগত জানাবো, কিন্তু অন্য দেশ কি পদক্ষেপ নেবে সেই আশায় তো আমরা বসে থাকবো না। আমাদের তো আমাদের নিজস্ব পদক্ষেপগুলি নিতে হবে। আমাদের বাংলাদেশে যে সমস্ত, আমরা যেহেতু অর্থনীতি নিয়ে আলোচনা করছি আর কি, অর্থনীতিকে বয়কট করার জন্য, তো বাংলাদেশে আমাদের ভারত থেকে যা কিছু রপ্তানি হয় তার যে সমস্ত পয়েন্টগুলো আছে, ওদের যে আমাদের যে এক্সপোর্টিং পয়েন্ট, এর আগে যেটা পেট্রা বলে করলো আর কি, আমরা যদি আমাদের সমস্ত সাধারণ যা আছে তাদের সঙ্গে সমন্বয় করে প্রত্যেকটা মানে এক্সপোর্টিং পয়েন্টকে যদি আমরা আটকাতে পারি সবাই মিলে, তাহলেও অনেকটা বেশি এফেক্টিভ হবে। যদি 5 দিন 7 দিনের জন্য এটা না, দেখুন ব্যাপারটা আমি বলি, আমাদের কর্মপদ্ধতিটা কিন্তু প্রথমে থাকবে, প্রথমে আমরা কিন্তু অনুরোধমূলক কর্মপদ্ধতি রাখি, আটকানো জিনিসটা কিন্তু অন্য জিনিস হয়ে গেল। এক্সপোর্ট কারা করছেন? আমাদের ব্যবসায়ী মহল। আমরা তাদের কাছে অনুরোধ রাখবো, আমরা এই আবেদনটা তাদের কাছে রাখবো, তাদের কাছে যুক্তিতে বোঝাবো জিনিসটা। তারা তো আমাদের বিদেশের লোক নয়, তারা আমাদের শত্রু নয়, তারা আমাদেরই ভাই, আমাদেরই ব্যবসায়ী মহল এক্সপোর্ট করছে, তাদের কাছে আমরা অনুরোধ রাখবো। আটকানোর কথাটা প্রথমে আসছে কেন? আমরা আমাদের যুক্তিটা তাদের বোঝাবো। এই এক্সাম্পল অলরেডি সেট হয়ে গেছে পেট্রা হতে পারে, কিন্তু আপনার ট্রেনে পেরিয়ে এখানে ভিসা নিয়ে চিকিৎসা করতে আসার মতো জায়গাতেই নেই। যদি তারা এদিকে চলে আসার মতো জায়গাতে থাকতেন, তারা চলে আসতেন প্রাণ হাতে নিয়ে। বাংলাদেশ এখানে চিকিৎসা করতে তারাই আসতেন যাদের হাতে সেখানে কিছু ক্ষমতা রয়েছে। যিনি আক্রান্ত তিনি কিন্তু চিকিৎসা করতে আসতে এমনি পারছেন না, যিনি আক্রমণকারী, যিনি সেখানে ক্ষমতাধর, তিনি কিন্তু আসতে পারছেন। এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে বলেই দিচ্ছি না, আমরা কোনো উত্তর এক লাইন দিয়ে দিই। এবং দ্বিতীয়ত মেডিকেল ভিসার ব্যাপারটা আমরা আমাদের অনুরোধে আছে, আমাদের প্রেস রিলিজেও আছে, সাময়িকভাবে আমরা বন্ধ করতে কথা বলেছি। এখন এটা এমন একটা জিনিস যেটা কিছুদিন বন্ধ থাকলে যারা ক্ষমতাধর তাদেরই কষ্টটা হবে, তারা তখন সুপথে ফিরবে, এটা আমাদের আশা। বাংলাদেশ ইতিমধ্যেই বলে সে তো দিয়েছে, সেটাই তো মধ্যযুগের আরেকটা নিদর্শন। ইসলামিক রাষ্ট্র হচ্ছে, ইসলামিক রাষ্ট্র হচ্ছে, সেটা মধ্যযুগের আরেকটা নিদর্শন। আমরা সামগ্রিকভাবেই তো চাই যে এই মধ্যযুগীয় পরিস্থিতি যেন ভারতের পাশে না থাকে। আমার পাশের রাষ্ট্রটা যদি ডাস্টবিন হয়ে যায়, তাহলে সেই দুর্গন্ধটা আমাদের নাকেই বেশি আসবে। আমরা সেটাই তো চাই, তার জন্যই তো এই বয়কট। বাংলাদেশের স্থায়ী সরকার নেই, আপনারা এরকমটা মনে করছেন, সেক্ষেত্রে এখানে যে হাইকমিশন রয়েছে তারও অস্তিত্ব সেরকম ভাবে দরকার। তাহলে এই হাইকমিশনগুলোকে কি বন্ধ করে দেওয়া উচিত? দেখুন, এখানে একটা আন্তর্জাতিক রাজনৈতিক কথা মাথায় রাখতে হবে। ভারত সরকার মনে করে যে বাংলাদেশের রাষ্ট্রপতি এখনো তিনি আছেন, তিনি বহিষ্কৃত হয়েছেন, কিন্তু রাষ্ট্রপতি তিনি আছেন। এখানে যে হাই কমিশন সেটা কিন্তু সেই রাষ্ট্রপতিরই অনুমোদিত, সেই জন্য উনিকে বন্ধ করার দরকার নেই। তাই উনিকে বন্ধ করা মানে এই রাষ্ট্রপতিকে অস্বীকার করে যিনি বহিষ্কৃত হয়ে আছে। তাই ওটা থাক, ওটা আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে থাক, কিন্তু এটুকু মানতে হবে ওটা অর্নামেন্টাল হয়ে গেছে এখন। আমরা আন্তর্জাতিকভাবে সেই রাষ্ট্রপতিকে এখনো মান্যতা দিচ্ছি, আমরা আন্তর্জাতিকভাবে সেই রাষ্ট্রপতি হাই কমিশনকে তাই জন্য
সন্ত্রাসবাদ পরিবেশন কোথায় না কিছু অর্থনীতি পুরোটাই সন্ত্রাসবাদ। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হওয়ার জন্য এমনই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ চারদিকেই ভারতটাই ঘেরা ওখানে যা কিছু অন্যায় হচ্ছে তার প্রতি দেখুন চাঞ্চের ঘটনা ঘটতে শুরু করেই দিয়েছে। এখন 1947 সালে যেটা ঘটেছে এখন হয়তো তার চেয়ে খারাপ ঘটনাই ঘটছে। রিফিউজি মানুষ তখনই হয় যখন মানুষ এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।